তুমি যেগুলো খুঁজছো সেগুলো আমার কাছে। কি তুমি তুমি এখন এখানে কি করছো? তোমার না শহরে যাওয়ার কথা ছিল, এখন এখানে কি করছো? থাক, অনেক তো হলো। আর না, তোমাকে আর কষ্ট করে নাটক করতে হবে না। তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। ওই টাকা ডিভোর্স পেপার আমার না। কি ব্যাপার ভাই, দাঁড়িয়ে গেলেন যে? খাবারের ঘন্টা তো দিয়ে দিয়েছে, 15 মিনিটের বেশি সময় দিবে না। চলুন তাড়াতাড়ি খেতে চলুন। আপনি তো জানেন আমার বউ আমি যতক্ষণ না পর্যন্ত ফোন দিয়ে না বলবো আমি খেয়েছি, ততক্ষণ পর্যন্ত খাবেই না। আপনি জান আমি আসছি। হ্যাঁ ভাই যাচ্ছি, তবে আপনাদের ভালোবাসা দেখলে না আমি অবাক হয়ে যাই। আজকাল লোকেরা প্রবাসে আসলে তার বউকে নিয়ে কত দুশ্চিন্তায় থাকে, আর আপনি ভাগ্য করে একটা বউ পেয়েছেন। আপনি যতক্ষণ ফোন না করে বলছেন খেয়েছেন, সেও না খেয়ে বসে থাকে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আপনি যান, আপনি খান, আমি আসছি একটু কথা বলবো। হ্যাঁ বলো, কি করছো এখন? এই তো মাত্র কাজ শেষ করে উঠলাম, খাবারের ঘন্টাও দিয়ে দিয়েছে, খেতে যাব। তুমি দুপুরে খেয়েছো? এটা তুমি কি বললে? তুমি এখন আমাকে কলও দাওনি, আর তুমি এখনো দুপুরে খাবারও খাওনি, তাহলে আমি কিভাবে খাবো? হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি এমনটাই করবে, এইজন্য ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফোন দিলাম আগে। আচ্ছা শোনো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, খাবারের জন্য তো আবার নির্দিষ্ট টাইম থাকে, এর বাইরে গেলে তো আর খেতে পারবো না। আমি খেতে যাচ্ছি, তুমি খেয়ে নিও, ঠিক আছে? রাখছি এখন। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও, আর হ্যাঁ ফ্রি হয়ে কল দিও। আচ্ছা ঠিক আছে। তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। বাহ, কি সুন্দর অভিনয়! তুমি না দারুণ নাটক করতে পারো। নাটক কি আমি সাধে করছি? আমাদের ভবিষ্যতের জন্য করছি। এখন ও যদি কোনোভাবে জানতে পারে আমি তোমাকে ভালোবাসি, ও তো আর টাকা পাঠাবে না বিদেশ থেকে। আর টাকা যদি না পাঠায় তাহলে আমরা এরকম আরামে এসে থাকবো কি করে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আরে এজন্যই তো আমি তোমার বরটাকে এখনো সহ্য করে যাচ্ছি। তো মায়া, আমরা বিয়েটা কবে করছি? আরে করব, খুব তাড়াতাড়ি করব। আর কিছু টাকা পয়সা জমাই নি, তারপর ওকে ডিভোর্স দিয়ে একেবারে তোমার কাছে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, নাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠি হ্যালো মায়া, কোথায় তুমি? আর কতক্ষণ অপেক্ষা করবো তোমার জন্য? আরে আসছি, এত অধৈর্য হলে হয়? আরে অধৈর্য না, তুমি যদি বলো যে তোমার রেডি হতে দেরি হচ্ছে বা গাড়ি পেতে দেরি হচ্ছে, তাহলে আমি গাড়ি নিয়ে আসছি, এজন্যই বলছি। না না, আসতে হবে না, আমি রেডি হয়েছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। কি তুমি, কিন্তু তুমি না বললে ফেব্রুয়ারি মাসে আসবে, তো এখনই চলে আসলে যে? রাতে তুমি না বললে তোমার বস একটা কাজে তোমাকে পাঠাচ্ছে, 5-6 ঘন্টা অনলাইনে আসতে পারবে না। ও আচ্ছা, এই জন্যে বলেছিলে? তাই বলে তুমি না জানিয়ে চলে আসবে? বিদেশ যাওয়ার সময় তুমি কি বলেছিলে তোমাকে সারপ্রাইজ দিতে হবে, তাই কোনো কিছু না জানিয়ে চলে আসলাম, সারপ্রাইজ দিয়ে দিলাম। কেন তুমি খুশি হওনি আমাকে দেখে? তুমি যে কি বলো, খুশি হব না কেন? আর তাছাড়া পৃথিবীতে কোনো মেয়ে আছে তার স্বামী কাছে আসলে খুশি হবে না? আমি খুশি, অনেক খুশি। তুমি না আগের থেকে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। মায়ের ফোন এসেছে। আচ্ছা তুমি না ভেতরে যে বিশ্রাম নাও, আমি মায়ের সাথে কথা বলে এখনই আসছি। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, কি হলো? আর কতক্ষণ অপেক্ষা করব? এবার তো আসো। সমস্যা হয়ে গেছে, আমি এখন আসতে পারছি না। আসতে পারছি না মানে? কি সমস্যা হলো আবার? আমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে কিছু না জানিয়ে। আমি এখন তোমার সাথে দেখা করতে পারবো না। দেখো মায়া, সবসময় মজা ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি আসো তো। আরে আমি মজা করছি না, সত্যি বলছি। সত্যি আমার স্বামী বিদেশ থেকে চলে এসেছে। ও বলছে আমাকে সারপ্রাইজ দেবে, যার জন্য কিছু না বলেই চলে এসেছে। আচ্ছা শোনো, এসব কথা রাখো। আমি তোমাকে যতক্ষণ কল বা মেসেজ না দিচ্ছি তুমি আমাকে কোনো কল মেসেজ দিবা না। হ্যালো হ্যালো, দূর, ফোনটাই কেটে দিল। দেখো কি কি এনেছি তোমার জন্য। তোমার পছন্দের পারফিউম 2টা এনেছি। এই যে একটা, এই যে লোশন, আর এখানে শ্যাম্পু, সাবান, চকলেট, আর এই যে সেই চাদরটা। মায়া, কি ব্যাপার? তুমি কিছু দেখছো না, শুনছো না? তোমার কি শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ লাগছে না। তাহলে তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, চিন্তা ঠিক না, আসলে তুমি অনেক দিন পরে এসেছো তো, তোমাকে কি না কি দিয়ে খেতে দিলাম, তাই একটু মনটা খারাপ লাগছে। আরে পাগলি কোথাকার, এটা কোনো কথা? ভালো খারাপ সবকিছু মিলিয়ে জীবন, এগুলো আমার অভ্যাস আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ সেটাই, তুমি সবকিছু দেখাচ্ছ, কিন্তু তোমাকে দেশে আসার আগে বলেছিলাম না আমার জন্য আইফোন নিয়ে আসতে, আনছো? পাগল, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমি না এনে থাকতে পারি? এই নাও তোমার আইফোন। ওয়াও, এটা তো আমার পছন্দের কালার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখন চলো এগুলো গুছিয়ে শুয়ে পড়ি, শরীরটা খুব একটা ভালো লাগছে না, টায়ার্ড। আচ্ছা চলো। হ্যালো, তোমাকে না বলেছি তুমি ফোন দিবে না আমাকে, ও আমার পাশে শুয়ে আছে, ও যদি জানতে পারে। আমি এখন কিছুই ভাবতে পারছি না, আর ভাবতে চাচ্ছিও না। তুমি এক্ষুনি বাইরে এসো, আমি কিন্তু তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কি? তুমি আমার বাড়ির সামনে আছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও জানতে পারলে কতটা খারাপ হবে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তোমার আসার দরকার নেই, তাহলে আমি ঘরের ভেতরে আসছি। এই না না না, তোমার আসা লাগবে না, আমি আসছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি জানো না ও ঘরে ঘুমায় আছে? ও জানতে পারলে কত বড় কেলেঙ্কারি হবে তুমি জানো? আমরা যেটা চেয়েছি সেটা তো হবে না, বরং উল্টে আরো সমস্যা হবে। আমি আছি আমার জায়গায়, আর তুমি আছো ওকে নিয়ে। আচ্ছা তুমি আমাকে কি বোঝাতে চাও? একটা মানুষ কোনো কিছু না জানিয়ে বিদেশ থেকে দেশে চলে এসেছে। আমি সারাটা দিন তোমার জন্য ছটফট করছি, আর তুমি সাজুগুজু করে ওর পাশে গিয়ে শুয়ে আছো। তুমি কি বলছো? দেখো আমি এখন যার পাশে শুয়ে আছি সে আমার স্বামী, আর তোমাকে আমি ভালোবাসি। ও আচ্ছা, তোমার বর এখন দেশে চলে এসেছে, তাই আমার কথা এখন ভালো লাগছে না, তাই না? দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি যেটা করছি আমাদের ভালোর জন্যই করছি, আমাদের দুইজনের ভালোর জন্যই করছি। ও আমার স্বামী হতে পারে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি এবং তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি এখন এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তোমাকে বলে যাচ্ছি তোমার স্বামী চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমার যখনই মন চাইবে আমি তোমার সাথে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে, ওইসব নয় পরে দেখা যাবে, তুমি প্লিজ এখন যাও। আচ্ছা ঠিক আছে। আরে আরে, এটা তুমি কি করছো?
তোমার ক্ষুধা পেয়েছে আমাকে বলতা, আমি রান্না করে দিতাম। আরে আমার ক্ষুধা লাগেনি, এমনিতে রান্না করতে আসলাম। তাছাড়া প্রবাসীতে সবসময় রান্না করার অভ্যাস আছে আমার। তোমার ওখানে অনেক কষ্ট হয় তাই না? আরে না না, কষ্ট কেন হবে? প্রবাসে তো সবাই কষ্ট করার জন্য যায়, আর কাজ করতে করতে যখন কষ্ট হয় তখন তোমার কথা মনে পড়ে। তুমি দেশে একা একা কত না কষ্ট করো, যখন তোমার কথা মনে পড়ে তখন আর আমার কষ্ট থাকে না, কষ্ট কমে যায়। তাছাড়া প্রবাসে তো আর আমি একা থাকি না, প্রত্যেকটা প্রবাসী তার পরিবারের জন্য, তার বউয়ের জন্য এরকম কষ্ট করে, কোনো ব্যাপার না। তাছাড়া অন্যদের পরিবারে তো মা বাবা ভাই বোন সবাই থাকে, আমার পরিবারে তো আর কেউ নেই তুমি ছাড়া। আমার সব কিছু তুমি। তুমি আমার কথা ভেবে আমার জন্য অপেক্ষা করো, কত না কষ্ট করো সারাদিন, এটা ভেবে আমার খুব খারাপ লাগে। তোমাকে বাবার বাড়ি যেতে বললেও তুমি যাও না, তুমি দিনের পর দিন আমার জন্য অপেক্ষা করছো। আর আমি তোমার জন্য সামান্য একটু কষ্ট করবো, তাতে কি হয়েছে বলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে বিকেলে ঘুরতে যাবে? হ্যাঁ যাবো তো, কেন যাবো না? আজকে বিকালে আমরা ঘুরতে যাই। কোথায় যাবে ঘুরতে? কেন, আমি যখন দেশে থাকতাম তোমার নদীর পাড় পছন্দের জায়গা ছিল না, ওই নদীর পাড়ে গিয়েই বসবো দুজন একসাথে গল্প করবো। যাবে তো? হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি রান্নাটা শেষ করে দুজন একসাথে খেয়ে তারপরে যাবো। আমিও না হয় তোমার রান্নার কাজে সাহায্য করি। না না, কোনো দরকার নেই, সবসময় তো তুমি একাই করো, আজকে না হয় আমি করলাম। যাও। আচ্ছা। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে পরাণ যায় জ্বলিয়া রে। এই শোন এদিকে, তুই আমাকে দেখে এই গানটা গাইলি কেন? তো কি করবো ভাই, খোঁজ খবর কি কিছু রাখেন? খোঁজ খবর মানে? কিসের খবর বলতো আমাকে। আপনার পাখি তার পাখির এনে ঘরে ডালে, আর আপনি তো ঘোরেন খালে বিলে। তার মানে কি বলতে চাস তুই? এই দেখ, হেয়ালি না করে সরাসরি বল। মা ডিম কিনতে পাঠাইছিল, ডিম কিনে নিয়ে ফেরার পথে দেখি আপনার পাখি মানে আমাদের মায়া ভাবি নদীর পাড়ে তার স্বামীর সাথে চিপকে চিপকে কত হাসাহাসি করছে, ঘোরাঘুরি করছে। আপনার তো ভাই সময়টা বড্ড খারাপ যাচ্ছে, আপনার পাখির একটু দেখা রাখেন ভাই। আসি তাইলে। ওরে পিরিতি কাঁঠালের আঠা, যে আঠা লাগলে পরে ছাড়ে না। ওহো গোলেমালে গোলেমালে পিরিত করো না, গোলেমালে গোলেমালে পিরিত করো না। মায়া, মনে আছে তোমার সব থেকে প্রিয় জায়গা এটা? হ্যাঁ। নদীর পাড় দিয়ে হাঁটতে আমাদের খুব ভালো লাগতো, আর ওই জায়গাটা যেখানে বসে ঝালমুড়ি খেতাম। আচ্ছা তুমি কি ঝালমুড়ি এখনো পছন্দ করো? হ্যাঁ করি। খাবে? হ্যাঁ চলো। উফ, কি ঝাল লাগছে, ঝাল লাগছে, পানি নিয়ে আসো। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। ধরো। বাহ, এটাই দেখার বাকি ছিল। বেশ তো স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, খাওয়া দাওয়া করছো, মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কেন করলে আমার সাথে ভালোবাসার নাটকটা? তুমি সব কি বলছো? আর তুমি এখানে কেন এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে না বলেছি আমাকে 15টা দিন সময় দিতে। 15 দিন পর দীপ্ত বিদেশে চলে যাবে, তখন তো সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। আর এখন যেটা করছি শুধুমাত্র মন রাখার জন্য। তুমি তো কিছুই বুঝতে চাও না, তোমাকে যেটাই বারণ করছে তুমি সেটাই বেশি করে করছো। আজকে সকালে তুমি কেন কল করলে? আমি পারছি না, আমি জাস্ট নিতে পারছি না। আমার বন্ধু বান্ধব ছোট ভাই সবাই আমাকে দেখে হাসাহাসি করে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন এই নাটকটা? তুমি আজই তোমার বরকে ডিভোর্স দিবে। তুমি অন্তত আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝো আমাকে। তুমি এখান থেকে যাও, দীপ্ত আমার জন্য পানি আনতে গেছে, ও এক্ষুনি চলে আসবে, তুমি প্লিজ যাও। আচ্ছা আমি যাবো, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও, তুমি কালকে ওকে ডিভোর্স দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। তুমি আমাকে বুঝতেছো না, আমি যদি এখন এটা করি অনেক বড় সমস্যা হয়ে যাবে। না আমি জানি না, আর কিছু বুঝতেও চাই না। তুমি যদি কালকে ওকে ডিভোর্স দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে না আসো, তাহলে আমি এখন এখান থেকে যাচ্ছি না। ওই দেখো দীপ্ত চলে এসেছে, তুমি প্লিজ এখান থেকে যাও, প্লিজ। না আমি যাবো না বলেছি, মানে যাবো না। প্লিজ তুমি যাও, দীপ্ত চলে এসেছে, প্লিজ যাও এখান থেকে। তুমি আমাকে কথা দাও, কালকেই টাকা পয়সা নিয়ে তুমি আমার কাছে চলে আসবে। আর ডিভোর্স সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কি পারবে তো? যদি বলো পারবে, তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আর যদি বলো পারবে না, তাহলে আমি 1 ইঞ্চি এখান থেকে নড়বো না।
আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই করবো। প্রয়োজন হলে আমি কালকে ওকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে চলে আসবো। তুমি প্লিজ এখান থেকে যাও। আচ্ছা চলো না আমরা বাড়ি চলে যাই, আমার না ভাল লাগছে না। কি বলছো, এখনই চলে যাব? এই মাত্রই তো আসলাম। তুমি আর আমি না প্ল্যান করলাম সারাদিন একসাথে ঘুরবো, রাতে বাইরে একসাথে খাবো, তারপরে বাসায় যাব। এখন বাসায় যাবো কেন? আচ্ছা তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীরটা ভাল লাগছে না, চলো না বাড়ি চলে যাই। ঠিক আছে চলো। তোমার চুলগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি তেল দাও না কেন? কি রুক্ষ শুষ্ক হয়ে আছে। শিমুল তো ঠিকই বলেছে, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন? আমি তো দীপ্ত সংসার করবো না, তাহলে বেশি সময় নষ্ট না করে এখনই চলে যাওয়া ভালো। আমি যখন দেশে আসি তখনই তুমি তেল লাগাও, মানে আমি তোমাকে তেল লাগিয়ে দিই, তাছাড়া তুমি নিজে কখনো লাগাও না। দীপ্তর টাকা পয়সা সবকিছু আমি ড্রয়ারে রেখে দিয়েছি, আর ডিভোর্স লেটার সই করা হয়ে গেছে। কালকে সকাল সকাল টাকা পয়সা নিয়ে এখান থেকে চলে যাব। কি ব্যাপার? আমি তোমার সাথে এত কথা বলে যাচ্ছি, তুমি কোনো উত্তর দিচ্ছ না। কি হয়েছে মায়া? তুমি কি কিছু ভাবছো? মায়া, মায়া। হ্যাঁ, কিছু বলছো? আমি আসলে খেয়াল করিনি। হ্যাঁ বলো বলো। আচ্ছা, তোমাকে কয়েকদিন ধরে দেখছি, তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। তুমি কি কিছু নিয়ে ভাবছো? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। না না, কিছু না, বাদ দাও তো। আচ্ছা আচ্ছা, শোনো, কালকে একটু শহরে যেতে হবে আমার, ওই যে গ্রামের জমি জমার ব্যাপারে একটু কাজ আছে। বাহ, তাহলে তো আমার জন্য ভালোই হলো, কাজটা করতে আরো সহজ হয়ে গেল। কালকেও বাড়ি থাকছে না, সেই সুযোগে আমি সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেও। আর হ্যাঁ, তুমি না বাসায় তাড়াতাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া না আমার কিছু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি বেশিক্ষণ থাকবো না, কাজ সেরেই তোমার কাছে চলে আসবো। আচ্ছা আমি বেরোচ্ছি, কাজ সেরে দ্রুত চলে আসবো। তুমি নিজের যত্ন নিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর পৌঁছে একটা ফোন দিও। আচ্ছা। কি ডিভোর্স পেপার আর টাকা তো এখানে রেখেছিলাম, কেন কই গেল? দীপ্তর হাতে পড়ে গেল না তো? না না, আমি এসব কি ভাবছি? না না, ওর হাতে পড়লে তো আগের থেকে ও বুঝতে পারতো। ওকে দিকে তো এমন কিছু মনে হলো না। আমারই মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুমি এগুলো খুঁজছো তো? তুমি যেগুলো খুঁজছো সেগুলো আমার কাছে। এ কি, তুমি তুমি এখন এখানে কি করছো? তোমার না শহরে যাওয়ার কথা ছিল, এখন এখানে কি করছো? থাক, অনেক তো হলো, আর না, তোমাকে আর কষ্ট করে নাটক করতে হবে না। তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যেটা ভাবছো আসলে সেটা না। ওই টাকা ডিভোর্স পেপার আমার না। বাই দ্য ওয়ে, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার কাছে ডিভোর্স লেটার আছে? আমি তোমাকে বলেছি তুমি যেগুলো খুঁজছো সেগুলো আমার কাছে। তোমাকে বললাম না, কষ্ট করে আর এত নাটক করতে হবে না, এবার আসল চেয়ারে ফিরে এসো। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি কিচ্ছু বুঝি না, আমি সব জানি এবং সব বুঝি। হ্যাঁ, জানতে পারতাম না যদি না জুয়েল ভাই ওই দিন আমাকে ফোন না দিত। ওইটা আমাদের দীপ্তর বউ না? দেখি দীপ্তকে একটা ফোন দিই। হ্যালো,
হ্যাঁ দীপ্ত, কেমন আছিস তুই? আছি, প্রবাস জীবন যেমন কাটে তেমনই। তা আপনার কি খবর? আপনি তো খোঁজ খবর নেন না, ভুলেই গেছেন। তোকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। হ্যাঁ বলেন ভাই, কোনো সমস্যা নেই তো? আসলে দীপ্ত, তোকে যে কিভাবে বলি, ইদানিং তোর বউয়ে চলাফেরা আমার কাছে ঠিকঠাক লাগছে না। বেশ কিছুদিন ধরে শিমুল নামে একটা ছেলের সাথে চলাফেরা করছে। আজকে আমি সেটা নিজেই দেখলাম, এই জন্যই তোকে ফোন দিলাম। দেখুন ভাই, আমার বউয়ের সম্পর্কে আপনার তেমন কোনো ধারণাই নেই, তাই এমন বলছেন। আমি ওর বউকে অনেক বিশ্বাস করি, ও আমাকে অনেক ভালোবাসে, আর আমি ওকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, কারণ ও তোকে অনেক মিথ্যা কথা বলে। আচ্ছা তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, দেখ। ভিডিওটা এবার ওকে পাঠিয়ে দি। ভাই আমি কি দেখলাম? আমি নিতে পারছি না কিছু, আমার মাথা কাজ করছে না। দাঁড়ান ভাই, আমি এক্ষুনি ওকে ফোন দিচ্ছি। না না, তুই এই ভুলটা করিস না। তুই যদি ওকে এখন ফোন দিস, ও নানান অজুহাতে তোকে মিথ্যা কথা বলবে। ওর থেকে তুই একটা কাজ কর, তুই দেশে আয়, দেশে এসে তুই নিজের চোখে দেখ। তবে হ্যাঁ, তুই ওকে কোনোভাবেই বুঝতে দিবি না যে তুই জেনে বুঝেই দেশে এসেছিস। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, রাখছি তাহলে। কাকে বিশ্বাস করলাম? আমি সবকিছু জেনে বুঝে মালয়েশিয়া থেকে এখানে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম তুমি আর কত কি করতে পারো, কিন্তু এসে যেটা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি কি ভেবেছো তুমি আমার চোখের সামনে দিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করবে, দেখা করবে, প্রেম করবে, আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? আমি সব দেখেছি। আচ্ছা ঠিক আছে, তোমার আসার দরকার নেই, তাহলে আমি ঘরের ভেতরে আসছি। না না না, তোমার আশা লাগবে না, আমি আসছি। তোমার স্বামী চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমার যখনই মন চাইবে আমি তোমার সাথে দেখা করতে আসবো। ওসব নিয়ে পরে দেখা যাবে, তুমি প্লিজ এখন যাও। দীপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে ওই শিমুল আমাকে ভুল বুঝে ওর মিথ্যা প্রেমে জালে ফেলেছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে অবিশ্বাস করো না। বিশ্বাস আর অবিশ্বাসের কথা তুমি বলছো? বিশ্বাস শব্দটা তোমার সাথে যায় না। বিশ্বাস তো তাকেই করা যায় যে সৎ এবং সত্যবাদী, কিন্তু তোমার মতো চলনময় নারীকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। প্রবাস জীবন কতটা কষ্টের, কতটা কঠিন তুমি যদি একটাবার দেখতে, তাহলে আমার সাথে এমন ব্যবহার করতে পারতে না। প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা ডিউটি করার পরে নিজের রান্না নিজের করে খেতে হয়, তারপরে বস কুকুরের মতো ব্যবহার করে, আর সেই ব্যবহারটা মুখ বুঝে সহ্যও করে নিতে হয়, শুধুমাত্র তোমাদের মতো প্রিয়জনের কারণে। আমার গায়ে যে শার্টটা দেখছো না, গত বছর কেনা। গত বছর যখন দেশে এসেছিলাম এই শার্টটাই পরা ছিলাম, তোমার হয়তো মনে নেই। আমার না নতুন শার্ট কিনতে খুব ইচ্ছা করে, কিন্তু পারি না, কারণ বিদেশে অনেক দাম। ওই টাকাটা বাঁচিয়ে তোমাকে পাঠাই যাতে তুমি নতুন কিছু একটা কিনতে পারো। দিনের পর দিন, রাতের পর রাত নিজের রক্ত পানি করা পরিশ্রমের টাকা তোমাকে পাঠাই যাতে তুমি একটু আরামায়েশে থাকতে পারো। শুধু আমি না, সকল প্রবাসীরাও এই একই কাজই করে। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করে যায়। পরিশ্রম করে অর্জিত সব সম্পদ দেশে পাঠিয়ে দেয় যাতে তার ভবিষ্যৎটা সুন্দর হয়, যাতে তার পরবর্তী প্রজন্ম ভালোভাবে বাঁচতে পারে। আমিও সেই প্রবাসীদের মধ্যেই একজন।
জানো, প্রবাসীরা কেউ অসুস্থ হলে কাউকে কিচ্ছু বলে না, আর বলে কি লাভ? ওখানে দেখার মতো কেউ নেই, আর পরিবারের সাথে তো বলে কোনো লাভও নেই। শুধু শুধু পরিবারের মানুষ দুশ্চিন্তাই করবে। আমিও অনেকবার অসুস্থ হয়েছি, কিন্তু তোমাকে একটা বারও বুঝতে দিইনি। কেন জানো? কারণ আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। আমার অসুস্থতার কথা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। আমি মৃত্যুর সাথে লড়াই করেও বেঁচে গিয়েছি, তারপরেও কাজ বন্ধ দেয়নি। দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে গিয়েছি অসুস্থ অবস্থায়, শুধুমাত্র তুমি ভালো থাকবে, তুমি সুখে থাকবে এই জন্য। আমার নিজের জীবনের সবটুকু সময় তোমার জন্য ব্যয় করেছি, নিজের জীবনের সমস্ত সুখ, সমস্ত সবকিছু উজাড় করে তোমাকে দিয়েছি, আর তার পরিবর্তে তুমি আমাকে কি দিয়েছো? এই ধোঁকা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি প্রবাসের জীবনটা কত কষ্টের। তুমি আমার জন্য কতটা কষ্ট করো, আমি এমনটা করতে চাইনি। তোমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এমনটা আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও। না, তোমার মাপ চাওয়ার কোনো প্রয়োজন নেই। আরে ভুলটা তো আমারই ছিল, কারণ স্বপ্ন আমি একাই দেখেছিলাম। আর না, লাগবে না কারো ভালোবাসা। আমি একা ছিলাম, একাই ভালো থাকবো। টাকা টাকা, তোমার কাছে টাকাই সব না? এই নাও। আর এই যে ডিভোর্স পেপার, যাও, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তুমি ভালো থাকতে চেয়েছিলে না? ভালো থাকো। হ্যাঁ, আমি মানছি তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মনে রেখো, তুমি একটা মেয়ে, কোনো অক্সিজেন না যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভালো থেকো। আমি কাঁদছি কেন? আমি তো ওকে ভালোবাসি না, আমি তো শিমুলকে ভালোবাসি। আমি তো সবসময় চেয়েছিলাম দীপ্তকে আমি ডিভোর্স দিয়ে দিব। আজকে ওই আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আর সব টাকাও দিয়ে দিছে। আমার আর শিমুলের মধ্যে আর কোনো বাধা নেই। সব টাকা নিয়েছে, আমি শিমুলকে এখন বিয়ে করে ফেলবো, আর সারা জীবন আমরা অনেক সুখে শান্তিতে থাকবো। তোমাকে সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছো না কেন? আরে ফোনটা বাসায় রেখে চলে এসেছি, তাই তো ফোন ধরতে পারিনি। আর আমি তো সকাল থেকে এখানেই আছি। কই, টাকা এনেছো? হ্যাঁ, এনেছি। দীপ্ত সব জেনে গেছে, আমি ওকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে চলে এসেছি। এই নাও টাকা। তুমি না বলেছিলে দীপ্তকে ডিভোর্স দিয়ে সব টাকা নিয়ে আসলে তুমি আমাকে বিয়ে করবে? আমাদের মাঝে আর কোনো বাধা নেই, চলো বিয়ে করি। কে বিয়ে করবে? কেন তুমি? কাকে বিয়ে করব? আমাকে। যে মেয়ে তার স্বামীকে রেখে অন্য পুরুষের কাছে চলে আসতে পারে, সে যে দুদিন পর আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে যাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে এখন এসব কি বলছো তুমি? আর তাছাড়া যা কিছু করেছি সব তোমার জন্য, এমনকি আমার স্বামীকে ডিভোর্সও দিয়েছি তোমার জন্য। তার সব টাকা পয়সা আমি নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। রাখো তোমার নাকা কান্না। যার জন্য তোমার সাথে দুদিন ভালোবাসার নাটক করেছি, সেটা তো এখন আমার হাতে। এই টাকার জন্যই আমি তোমার সাথে দুদিন ভালোবাসার নাটক করেছি। আসল জিনিস যখন আমার হাতে, তখন আর নকল জিনিস দিয়ে কি দরকার?
বিধিরে বিধিরে। কি ব্যাপার ভাই, এভাবে বসে আছেন? তার কথা ভাবছেন বুঝি? আপনার কি দোষ? আপনি তো তাকে বিশ্বাস করেছিলেন। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, বিশ্বাস করেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম তাকে। আর বিশ্বাস খুব অদ্ভুত একটা জিনিস। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করে পায়, আর যা কিছু হারায় বিশ্বাস করে হায়। আর বিশ্বাস যে ভাঙে তাকে বেঈমান বলা হয়। আর বেঈমানি কখনো অপরিচিততেও করে না, বেঈমানি তো করে কাছের এবং প্রিয়জন। ভালোবাসার মানুষ যদি এত ভালোবাসার পরেও আমার ভালোবাসাটা বুঝতে না পারে, তাহলে ব্যর্থ আমি না, ব্যর্থ তো সে, কারণ সে আমার ভালোবাসাটা বুঝতে পারেনি। সুখে থাকার নামই জীবন না, কষ্টকে পার করে বেঁচে থাকার নামই জীবন। প্রত্যেকের জীবনে কষ্ট দেওয়ার মতো হাজারো মানুষ থাকবে, কিন্তু কষ্ট বোঝার মতো কেউ থাকবে না। তাই অন্যের জন্য না, নিজের জন্য বাঁচতে হবে।